দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টা বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতেই যেমনটি শিরোনামে জানিয়েছিলাম যে তৃতীয় ধাপে আজ ভাষণ চলে যাচ্ছে আরো কয়েক হাজার রোহিঙ্গা চট্টগ্রামের ঘাটে তাদের নৌবাহিনীর জাহাজে তোলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জাহাজ ছাড়ার কথা রয়েছে। এই ব্যাপারে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে যে কখন নাগাদ জাহাজ ছাড়তে পারে আর এ পর্যন্ত মোট কতজনকে নেওয়া হচ্ছে ভাসানচরে? ধন্যবাদ তন্ময়। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছেন একেবারে প্রস্তুতি শেষ করেছেন, জাহাজে কিন্তু তোলা হচ্ছে। যারা কক্সবাজার থেকে কিন্তু আসলে ছুটে এসেছেন নৌবাহিনীর ঘাঁটিতে, তাদেরকে কিন্তু গতকাল নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু 5টি জাহাজে তোলা হচ্ছে। একটু পরেই কিন্তু আসলে জাহাজগুলি একে একে করে ছেড়ে যাবে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগর আর হয়ে কিন্তু আসলে যে বাসানচরে চলে যাবে। তাই 3 ঘন্টার পথ কিন্তু আসলে চট্টগ্রাম থেকে সেখানে যাওয়া পর্যন্ত 3.5 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। কিন্তু এখানে যারা রোহিঙ্গারা এসেছেন, এর আগেও আমরা দেখেছি দ্বিতীয় দফায় কিন্তু অনেক রোহিঙ্গা সে বাসানচরে চলে গেছেন। এমনকি তৃতীয় দফা আজকে যেভাবে নেওয়া হচ্ছে, তৃতীয় দফায় কিন্তু প্রায় 3000 এর বেশি কিন্তু রোহিঙ্গা যাওয়ার কথা রয়েছে। কিন্তু এই প্রথম দিনে মানে আজকে কিন্তু প্রায় 2000-এর মতো বা 1500-1700 জনের মতো করে যাবে। কিন্তু আগামীকালও কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে। তাহলে বলা যায় কিন্তু তন্ময়, আপনি বুঝতে পারছেন সব মিলিয়ে 3000-এর বেশি রোহিঙ্গা কিন্তু যাবে বলে আমরা জানতে পেরেছি। এখানে যারা রোহিঙ্গা এসেছেন কিন্তু তাদের সাথে একটু আগে কিন্তু আমরা যেমনটা কথা বলেছি, তারা বলছেন কিন্তু আসলে তারা নিজের ইচ্ছায় কিন্তু আসলে যে কক্সবাজার উকিয়াতে তারা কিন্তু আসলে খুব মানবেত জীবনযাপন করছেন। ঝড় বৃষ্টি হলে খুব একটা সমস্যায় পড়ে যেত। এখন কিন্তু তারা কিন্তু নিরাপদ স্থান বেছে নিতে চাচ্ছে। বাসানচরে সরকার যেহেতু সেই উদ্যোগ নিয়েছে, সেখানেও কিন্তু তাদের আত্মীয় স্বজন কিন্তু আগে ভাগে কিন্তু সেখানে চলে গেছেন। তাদের থেকে সে তথ্যগুলি নিয়ে সে তথ্য নিয়ে তারা নিজ ইচ্ছায় কিন্তু তারা সেখানে যাচ্ছে। কিন্তু এখানে যারা এসেছেন তারা বলছে কিন্তু সেখানেই কিন্তু আসলে বাসানচরেই তাদের নিরাপদ স্থান হবে, সেই উদ্দেশ্য নিয়ে তারা যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, কেন বাসানচরে যাচ্ছেন? আগে যেখানে ছিলেন সেখানে কেমন ছিলেন? এখন বাসন চরত যাইতে না, তো এটা যাচ্ছে বালা লাগে, এটা যাই দিয়ে যায়, এটা যাই দিয়ে যায়। বাসানচরে কেউ কি গেছে কিনা সেখানে আগে? আগে বাচ্চা তো গেছে, পোয়া গিয়ে ভাই গিয়ে হয়, জামাই গিয়ে হয়, তো এই রাতে তো দিয়ে মারাই যাই দিয়ে দিয়েছে। সেখানে কি করবেন? বাসন চরত যদি অনারত আছে জায়গা জমিন দিলে কেটে হলা করে আশ্বাস করে হাই আমি দূরে দিতে। ধন্যবাদ। এই তন্ময়, বুঝতে পেরেছেন আপনি, তারা বলছেন তারা তো কিন্তু আসলে দিন মজুর, তারা কিন্তু কষ্ট করে কিন্তু আসলে জীবনযাপন করেন। তারা বলছেন সেই বাসানচরে যদি তাদের কিন্তু আসলে ঠাই যেমনটা হচ্ছে, তারা যদি জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু তাদের যদি সেখানে যদি কোনো কর্ম পায়, কাজ পায়, তাহলে কিন্তু তারা অনেকটা সুখে থাকবে বলে তারা মনে করছে। একটু কথা বলতে চাই, কোথায় যাচ্ছেন? আমরা বাসন চলে যাচ্ছি স্যার। কে কে যাচ্ছে আপনার পরিবার? আমার সবাই যাচ্ছে, আমার পরিবার, ছেলে মেয়ে, আমার স্টাডি সবাই যাচ্ছে। আমরা কি করবেন ওখানে কি করবো, আমরা আপনারা যা খুশি আমাদেরকে গারাত বলতে পারবো, আমরা সেটা করবো আর কি। মিয়ানমার থেকে বাংলাদেশে কেন এসেছিলেন? আমরা বাংলাদেশে আইসি সুখের জন্য আইতেছে আর কি, ওখান থেকে কষ্ট পাইয়া সরকার, সেই জন্য আইতেছে। উকিয়াতে কেমন ছিল? উকিয়া তো আসছিলাম যে উকিয়া কিছু লোক আমাদেরকে ঘটাছে, সেই জন্য থাকতে পারি না, সেই জন্য আমরা এখানে চলে আসছি। ধন্যবাদ আপনাকে। তন্ময়, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, তারা বলছেন কিন্তু আসলে যেখানে তারা কুতুপালং এলাকায় ছিল দীর্ঘদিন ধরে, কিন্তু তারা সেখানে কিন্তু খুব একটা সমস্যায় ছিল, মানবেত জীবনযাপন করতো। কিন্তু তারা বলছেন এখন নিরাপদ স্থান বলতে বাসানচরের যেখানে সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছে, সেখানে কিন্তু তারা তাদের আত্মীয় স্বজন আগেভাগে যারা গেছেন তারা খুব একটা শান্তিতে আছেন বলে তারা মনে করছেন। সেই কারণে একের পর এক করে আমরা দেখছি যারা কুতুপালংয়ে অবস্থান করছেন তারা কিন্তু বাসানচরে যাওয়ার জন্য খুব একটা আগ্রহ দেখাচ্ছেন। সে কারণে নৌবাহিনী চেষ্টা করছেন কিন্তু ধাপে ধাপে করে তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আমি একটু কথা বলতে চাচ্ছি, কোথায় যাচ্ছেন আপনি? আমরা বাসানচরে যাচ্ছি। কে কে যাচ্ছে আপনার পরিবারে? আমার পরিবার সব যাচ্ছে, আমার ওয়াইফ, আমার বাসা।
মিয়ানমার থেকে কেন এসেছেন? আমরা অনেক কষ্ট পাচ্ছি, ওখানে সেজন্য চলে আসছি। কখন এসেছেন? আমি আসছি আপনার এই ধরেন এই 3-4 বছর হবে আর কি। এই যে সময় মানুষ লোকজন আসছিল ওই সময়। ধন্যবাদ আপনাকে। তন্ময়, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা রোহিঙ্গা এসেছেন কিন্তু চট্টগ্রামের নৌবাহিনীর ঘাঁটি থেকে তারা কিন্তু ছুটে যাবেন কিন্তু আসলে বাসাঞ্চলে একে একে করে কিন্তু আসলে 1 লাখের বেশি রোহিঙ্গা নেওয়ার যে টার্গেট, সে টার্গেট কিন্তু অনেকটা পূরণ হতে যাচ্ছে। এই পর্যন্ত আমাদের যে তথ্য রয়েছে আগামীকাল পর্যন্ত 3000-এর বেশি রোহিঙ্গা যদি যায় তাহলে সব মিলিয়ে বলা যায় 6000-এর বেশি রোহিঙ্গা কিন্তু আসলে চলে যাচ্ছে কিন্তু রোহিঙ্গাতে। এখন কিন্তু 4000-এর বেশি রোহিঙ্গা কিন্তু সেখানে অবস্থান করছে। তো এইভাবে যদি তাদের যদি আগ্রহ বাড়ে, নৌবাহিনী যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন, তাহলে কিন্তু তারা ধাপে ধাপে সেই জায়গায় প্রায় 1 লাখের বেশি রোহিঙ্গা কিন্তু নিয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। নয়ন বড়জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবর জানাবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। অর্থ ও মানব পাচারের মামলায় লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত। এই সাজার কারণে পাপুল সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদিন মালিক। তবে বিদেশের আদালতে সাজা হওয়ায় তার সাংসদ পদ থাকবে কিনা তা বাংলাদেশের উচ্চ আদালতে ঠিক করবেন বলেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে একটি ক্লিনিং কোম্পানির সুপারভাইজার থেকে হয়ে ওঠেন কোম্পানির অংশীদার, পাশাপাশি করেন ঠিকাদারি ব্যবসাও। এরই মধ্যে এই সংসদ সদস্যের বিরুদ্ধে কুয়েতে অবৈধ ভিসা ব্যবসা ও মানব পাচারের অভিযোগ ওঠে। কুয়েত সিআইডি গত বছর অভিযোগ তোলে অন্তত 20,000 মানুষকে অবৈধভাবে কুয়েতে পাচার করার সাথে জড়িত পাপুল। আর এই পাচারকারী চক্র 1400 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অর্থ ও মানব পাচার এবং ঘুষ গ্রহণের অভিযোগে গত বছরের 6 জুন রাতে কুয়েতে পাপুলকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 17 সেপ্টেম্বর তার বিরুদ্ধে করা মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়। 2021 সালের 28 জানুয়ারি অর্থ ও মানব পাচারের অভিযোগে শহীদ ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দেন কুয়েতের একটি আদালত। একই সঙ্গে তাকে 19 লাখ কুয়েতি দিনার অর্থাৎ 53,19,62,000 টাকা জরিমানা করা হয়। গত বছর থেকেই বাংলাদেশে প্রশ্ন ওঠে পাপুল সংসদ সদস্য থাকতে পারবেন কিনা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হওয়ায় কুয়েতের আদালতের সাজা ঘোষণার পর দুদকের আইনজীবী খুরশিদ আলম বলছেন, এ ব্যাপারে সংবিধানের বিধি সম্পর্কে উচ্চ আদালতের ব্যাখ্যা ও রায় নির্দেশনা দিতে পারবে। আমাদের বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 66(2)D এখানে অ্যাপ্লিকেবল হওয়ার কথা না, কারণ আমাদের সংবিধানের কার্যকারিতা হবে আমাদের দেশের মধ্যে। এখন বিদেশের মাটিতে উনি সাজাপ্রাপ্ত, সেই ক্ষেত্রে আমাদের সংবিধানের 66(2)এর ঘ কতটুক প্রযোজ্য, আদৌ প্রযোজ্য কিনা, অথবা প্রযোজ্য হলো কতটুক হবে, সেটা একটি সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন। সেটা উচ্চতর আদালতের রায় লাগবে, ব্যাখ্যা লাগবে। তবে আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক বলছেন, পাপুল সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন। কোন দেশে কোন আদালতে সেটা বিবেচ্য না, এবং কুয়েতের আদালতও একটা সার্বভৌম দেশের আদালত, এবং সে যেহেতু তাকে দোষী সাব্যস্ত করেছে এবং 4 বছরের বেশি কারাদণ্ড দিয়েছে, অতএব আমি মনে করি যে সে এখন সংসদ সদস্য থাকার অযোগ্য। গত বছর পাপুল, তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম এবং শালিকা জেসমিন প্রধান এই 4 জনের 617টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেন আদালত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দ্বিধাগ্রস্ত না হয়ে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানালেন বিশিষ্ট চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী সবার আগে জনসম্মুখে টিকা নিলে মানুষের মধ্যে টিকা নিয়ে কোনো ভুল ধারণা থাকতো না বলে মনে করেন এই রাজনীতিবিদ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ভারতের দেয়া উপহার করোনা ভ্যাকসিন দেশে পৌঁছার পর
এর মান ও শরীরে প্রয়োগের বিষয়ে নানা অভিমত দেখা যাচ্ছে মানুষের মধ্যে। নতুন ভ্যাকসিন হওয়ায় কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে ফ্রন্টলাইনারদের টিকা দেওয়া হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন বিশিষ্ট চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। জোরাজোরি করেন নাই, যারা ইচ্ছুক সমস্ত চিকিৎসক, সমস্ত নার্স, সমস্ত হেলথ ওয়ার্কার্স, আয়া ওয়ার্ড থেকে শুরু করে আমাদের নিম্নস্তরের যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তাদেরকে আগে টিকার ব্যবস্থা করতে হবে। বলেন, মানুষের মধ্যে করোনা ভ্যাকসিনের মান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা খুব সহজে কেটে যেত যদি প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী সবার আগে জনসম্মুখে এই ভ্যাকসিন গ্রহণ করতেন। যদি সরকারের বড় বড় প্রক্রিয়া ন্যূনপক্ষে স্বাস্থ্যমন্ত্রী আরো ভালোভাবে যদি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রেসিডেন্ট টিকাটা সর্বসমক্ষে টেলিভিশন দেখে টিকাটা নেন, তাহলে জনগণের মনে একটা আস্থা সৃষ্টি হবে। নিঃসন্দেহে এরকম প্রভাব পড়বে সমস্ত সাধারণ মানুষের মধ্যে, তারা টিকা নিতে আগ্রহী হবে। ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন অক্সফোর্ডের আবিষ্কার। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলেও মনে করেন AQM বদরুদ্দোজা চৌধুরী। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দর্শক, শিরোনামে ঠিক যেমনটি বলছিলাম যে আবারও জেঁকে বসেছে শীত। পুরো দেশ জুড়ে ঘন কুয়াশা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেই সাথে ব্যাহত হচ্ছে নৌ সড়ক যোগাযোগও। কুয়াশার কারণে রাত থেকেই বন্ধ রয়েছে শিমুলিয়া বাংলা বাজার ও দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল। এই ব্যাপারে বিস্তারিত জানাতে দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, জানতে চাই আপনার কাছে যে কখন থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে, কি সংখ্যক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে, আর কখন নাগাদ বুঝতে পারছেন বা ধারণা করছেন যে এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? ধন্যবাদ তন্ময়। আপনি যেমন জানিয়েছিলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে রাত 1টা থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ করে হয়। তবে টানা, আমি আপনাকে একটু দেখাতে, টানা 8 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু বিআরটিসি কর্তৃপক্ষ সকাল 9টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করেছে। যে কারণে টানা 8 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় কিন্তু দৌলতদিয়া এবং পাটুরিয়ার উভয় ঘাটে কিন্তু শত শত যাত্রীবাহী পণ্যবাহী ট্রাক কিন্তু ফেরি পাড়ির অপেক্ষায় রয়েছে। তবে সকাল 9টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার কারণে কিন্তু এখন কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে অনেকগুলো ফেরি পাটুরিয়ার উদ্দেশ্যে চলে গেছে। তো বাস্তবের মধ্যে স্বস্তি ফিরে আছে। তার আগে একটি কথা বলতে চাই যে সারা রাত কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে, মানে যে দৌলতদিয়া ঘাটে কিন্তু শত শত যাত্রীবাহী পণ্যবাহী ট্রাক কিন্তু ফেরি পাড়ির অপেক্ষায় ছিল। এতে কিন্তু যাত্রীদের তীব্র শীতের মধ্যে এবং কুয়াশার মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই নৌরুটের ফেরিঘাটের অপেক্ষায় থাকতে থাকতে। তো বিআরটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন গত 2 সপ্তাহ ধরেই কিন্তু প্রতিদিনই ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে কিন্তু ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। তো এতে কিন্তু যাত্রীদেরও যেরকম দুর্ভোগ পোহাতে হচ্ছে, ব্যবসায়ীদেরও কিন্তু আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে বিআরটিসির কর্তৃপক্ষ কিন্তু তাহলে তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো বিআরটিসি কর্তৃপক্ষ মানে কুয়াশা কমিয়ে আসায় কিন্তু সকাল 9টার দিক থেকে ফেরি চলাচল স্বাভাবিক করেছে। এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। তন্ময়। শফিকুল ইসলাম শামীম, আপনাকে ধন্যবাদ দৌলতদিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছে পরবর্তী সংবাদে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্ত করতে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। 4 দিনের সফরে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার সাথে বৈঠক করবেন তিনি। বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন, বাণিজ্য, রেল যোগাযোগ, করোনা প্রতিরোধে সহযোগিতা ছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন দুই দেশ। বিস্তারিত জানাচ্ছেন লক্ষ্মীনা জেসমিন সোমা। আগামী 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। গেল 17 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়াল বৈঠকের সময় সে আমন্ত্রণ গ্রহণও করেন মোদী। বিষয়টি চূড়ান্ত করতে বৃহস্পতিবার 4 দিনের সফরে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আগামী আমাদের 25 তারিখে বা 26 তারিখে আসার কথা, হয়তো একদিন আগে আসবেন। তো আমাদের এবারের যে ন্যাশনাল যে প্রোগ্রামগুলো আছে সেখানে ওনার কোন কোন প্রোগ্রাম আমরা ডেভেলপ করতে পারি এবং সেখানে অন্যান্য কী কী ডেলিভারেবলস হতে পারে
সেগুলো নিয়েও আমরা বিশদ আলোচনা করব। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করবেন মাসুদ বিন মোমেন। বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন, বাণিজ্য, রেল যোগাযোগ, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা সহযোগিতা নিয়ে আলোচনার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। এবার আমরা আমাদের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে আমাদের টেবিলে বা আমাদের প্লেটে সবগুলো আমরা আলোচনা করব। আর তিস্তার ব্যাপারে অবশ্যই আমরা চাইবো যে তারা যত দ্রুত এটার ব্যাপারে একটা সুরাহা করে দেয় আমাদের জন্য। গেল 16 ডিসেম্বর বিজয় দিবসেও মোদির ঢাকায় সফরের পরিকল্পনা ছিল, তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় সম্ভব হয়নি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে পৌর নির্বাচনের খবর। তৃতীয় ধাপের 63টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে কাল। ভোট সকাল 8টা থেকে শুরু হয়ে চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। এই ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। আগের রাতে সিল মারা ঠেকাতে ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু করতে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী আইন অনুযায়ী ভোট গ্রহণের 32 ঘন্টা আগে প্রচার শেষ হওয়ার কথা, সেই অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোটের প্রচার শেষ হয়েছে। এই ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি শঙ্কা উৎকণ্ঠায় রয়েছেন প্রার্থী ও ভোটাররাও। এই ধাপে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও। সংশ্লিষ্টরা বলছেন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। দেশে মোট 329টি পৌরসভা রয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি চতুর্থ ধাপে 58টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। দর্শক, শেষ করছে এখনকার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।